আমরা গাড়িতে করেই করাচি যাচ্ছি, পাপা এলে ওনাকে বলে দিও। ড্রাইভার খানিক আপত্তি করার চেষ্টা করলো। সিকান্দার হয়তো তাকে কঠিনভাবে নির্দেশ দিয়ে গেছেন, কিন্তু সালার একটা ঝাড়ি তাকে শান্ত করে দিল। এখন আবার এতটাও আনুগত্য দেখানোর প্রয়োজন নেই যে আমরা গেট ছেড়ে বের হতেই পাপাকে ফোন করে সব বলে দেব। সালার গাড়িতে বসে গার্ডকে বলে। সালারের বিশ্বাস ছিল গেট পার করতেই গার্ড সিকান্দারকে ফোন করে সব বলে দেবে। এজন্য গেট পার করেই সালার নিজেই সিকান্দারকে কল করে। সে সিকান্দারের সাথে কথা বলে কিছুক্ষণ ওনাকে ব্যস্ত রাখতে চাচ্ছে, গার্ড যেন ওনাকে এখনই কলে না পায়। পাপা, আমি বের হচ্ছি, ভাবলাম আপনার সাথে কথা বলি। সালার সিকান্দার ওসমানকে বলে, ভালো করেছ, একটু মাম্মির সাথেও কথা বলিয়ে দিন। সিকান্দার কিছু বলার আগেই সে সিকান্দারকে বলে ওঠে। সালার ভয় পাচ্ছিল এই মুহূর্তে ড্রাইভার কল করলে তার ইনকামিং কল দেখে সিকান্দার ওসমান চমকে যেতে পারে। সে যদি গাড়িতে বসে ওনার সাথে কথা বলে তাহলে ড্রাইভার কেন এখন কল করবে? মোট কথা, তৈয়িবা কলে কথা বলার সময় কারো ইনকামিং কল চেক করেন না, আর করলেও উনি চমকাবেন না। পরবর্তী 15 মিনিট সে তৈয়িবার সাথে কথা বলতে থাকলো। তার কাণ্ড দেখে ইম্মা অবাক হচ্ছিল, কিন্তু সালার তাকে এড়িয়ে গেল। সে কখনো এত দীর্ঘ সময় কথা বলে না, এখন হুট করে সে যেন একদম বাচাল হয়ে গেছে। এপাশে তৈয়িবাও অবাক হচ্ছিল। সিকান্দার ডিনার টেবিলে বাকিদের সাথে গল্প করছিলেন। 15 মিনিট কথা বলার পর সালার যখন নিশ্চিন্ত হলো, ড্রাইভার এতক্ষণে সিকান্দারকে একাধিকবার কল করে বিরক্ত হয়ে কল করা বন্ধ করে দিয়েছে, কিংবা পুনরায় কল করলেও আরও কিছুক্ষণ পরে করার চেষ্টা করবে। তাই এখন সে খোদা হাফেজ বলে কল কেটে দিল। 12টার আগে তৈয়িবা ও সিকান্দারের ফিরে আসার কোনো প্রত্যাশা নেই। তাছাড়া এখন যদি 20-10 মিনিট পরেও ড্রাইভারের সাথে ওনার কথা হয়, ততক্ষণে সে অনেক পথ অতিক্রম করে ফেলবে। সড়ক পথে আসার কি দরকার ছিল? কল কেটে দিতে দেখে ইমামা তাকে জিজ্ঞেস করে, এমনি মন যাচ্ছিল, কিছু স্মৃতি সতেজ করতে চাই। সালার ফোন রাখতে রাখতে বলে, কিসের স্মৃতি? ইমামা অবাক হয়। তোমার সাথে প্রথম সফরের স্মৃতি। মা কিছুক্ষণ তার চেহারা থেকে চোখ সরাতে পারে না। সে এই মানুষটিকে কি বলতো যে ওই সফরের কথা সে মনে করতে চায় না? ওটা তার জন্য সফর ছিল না, অবিশ্বাস নিয়ে কয়েক ঘন্টা পথ অতিক্রম করা ছিল। ভবিষ্যৎ তখন তার সামনে অন্ধকার ভয়ঙ্কর ভূত হয়ে দাঁড়িয়েছিল। সমস্ত পথ জুড়ে ওই ভূত তাকে ভয় দেখিয়ে চলছিল। ওই সফরটি আমার জন্য সুখকর ছিল না, সে ক্লান্ত স্বরে বলে। আমার জন্যও ছিল না, সালারও একই স্বরে বলে। সেটি ধারাবাহিক অনেকগুলো বছর আমাকেও আঘাত করেছে। দেখতে আসছি এখনও আঘাত করে কি না। সালার কথা শেষ করতে ইমামার দিকে তাকিয়ে মুচকি হাসে। ইমামা চুপ রইল। বহু বছর আগের সেই রাতটি তার চোখের সামনে ভাসতে লাগলো। চোখের সামনে কেবল রাত নয়, বরং জালালো এলো। সে রাতের যাতনার একটি প্রান্ত জালালের সত্তার সাথেও বাধা ছিল, অপরটি তার নিজের পরিবারের সাথে। মা এই দুটিকেই হারিয়ে ফেলেছে। আকাশের সূর্য ঠিক আগের মতোই ওঠে, কিন্তু তার জীবন তার আগের মতো নেই। কখনো সে ভাবত এই রাতটি সে একটি কষ্টের স্মৃতি হিসেবে ভাববে, তাকদীর হিসেবে নয়। তার চোখ ভিজতে লাগে। পাশে বসা মানুষটি আজ তার অশ্রুর ব্যাপারে অজ্ঞত নয়, কিন্তু সেদিন ছিল। সালার কিছুই না বলে হাতের মুঠোয় তার হাত পুড়ে নিল। মা চোখ মুছতে লাগে। তার জীবনের অঙ্কিত রেখায় এই মানুষটির নাম কোথাও ছিল না। জীবন কাকে কার সাথে মিলিয়েছে, কোন সম্পর্ককে কোথায় নিয়ে ভেঙেছে বুঝতেই পারিনি। নিঃশব্দে পথ অতিক্রান্ত হচ্ছে, কিন্তু অতিক্রান্ত ঠিকই হচ্ছে। এখন খুব সতর্কভাবে গাড়ি চালাচ্ছি।
সালারের এই কথায় ইমামা বহু বছর আগের বেপরোয়া ড্রাইভিংয়ের কথা মনে পড়ে। জীবনের গুরুত্ব বুঝে গেছ এখন। সে সালারের হাত থেকে হাত সরিয়ে বলে, তোমার জন্য সতর্ক চালাচ্ছি। ইমামা কিছুই বলতে পারে না। নীরবতার আরও একটি বিরতি এলো। তারা এখন শহরের সীমানা পেরিয়ে গেছে। রাস্তায় কুয়াশা চোখে পড়তে শুরু করেছে। এখনও কুয়াশা গভীর নয়, তবে আছে। পরে কখনো এই পথে একাকী সফর করেছ? কিছুক্ষণ পর ইমামা জিজ্ঞেস করে, গাড়িতে যেতে ইচ্ছে করলে মোটর ওয়েতে যাই, ব্যাস। কয়েক মাস আগে একবার এসেছিলাম। সালার বলে চলে, বাবা যখন তোমার হাতের লেখা চিরকুট দিয়েছিল, কি দুঃসহ ছিল সেই রাত। সে যেন যন্ত্রণায় কাতরালো, পরক্ষণেই হেসে ওঠে। যাকে পাওয়ার আশা ছিল, সে রাতে আমি তাকে ধ্বংস হতে দেখেছি। তখন আমি বুঝতে পেরেছিলাম সেই রাতটি তোমার কি যাতনায় কেটেছে, যন্ত্রণার চেয়েও অনেক বেশি। মৃত্যু থেকে খানিকটা কম, কিন্তু একে শুধু যন্ত্রণা বললেও ভুল হবে। উইন্ডো স্ক্রিনের বাইরে তাকিয়ে বলতে বলতে সে ইমামাকে যা বোঝাতে চাচ্ছে তা বোঝাতে সক্ষম হচ্ছে। ইমামা এখন ভেজা চোখে সিটে পিঠ থেকে তার দিকে তাকিয়ে আছে পুরো পথ। আমি কেবল এটাই ভেবেছিলাম, এখন আমি কি করব, জীবনে কি করব। আল্লাহ তাআলা আমাকে অনেক হায়াত দিয়েছেন। তোমার সাথে সেদিন খারাপ করেছিলাম। তোমার সাথে খারাপ হওয়াটা তো আমার প্রাপ্য ছিল, মনে নেই? তোমার সাথে আমি সেদিন কিভাবে কথা বলেছিলাম? সালার অদ্ভুত ভঙ্গিতে হাসে। এক মুহূর্তের ঘাড় ফিরিয়ে তার দিকে তাকায়। এক মুহূর্তের জন্য উভয়ের চোখাচোখি হলো। সালার দৃষ্টি লুকিয়ে মাথা সোজা করে ফেলে। সফর পুনরায় নীরবে হতে লাগলো। তাদের মধ্যে যে সম্পর্ক আছে সে সম্পর্কে যেন নীরবতাকেও কথোপকথনে রূপান্তরিত করছে। শব্দ এই মুহূর্তে নীরবতার চেয়ে অধিক অর্থপূর্ণ হতে পারছে না। ইমামাও মাথা সোজা করে রাস্তার দিকে তাকিয়ে রয়। কুয়াশা এখন গাঢ় হচ্ছে। তারা যেন এখন রাস্তায় নয়, বরং নিজেদের অতীত কুয়াশায় প্রবেশ করেছে। গাঢ়, গভীর, হাত দেখা যায় না এমন ঘনভূত প্রগাঢ় কুয়াশায়। সেই কুয়াশা তার ভেতরে কত কিছু লুকিয়ে রেখেছে। যা কিছুই রেখেছে তা এখন অজ্ঞতার অন্ধকারে ঢুকে গেছে, কিন্তু বিস্মিত হয়নি। সেলফোনের রিংটন তাদেরকে চমকে দিল। স্ক্রিনে সিকান্দারের নাম চমকাচ্ছে। সালার হাসতে লাগে। মা তার উদ্দেশ্যহীন হাসির অর্থ বুঝতে পারল না। হ্যালো। সালার কল রিসিভ করে এতটুকুই বলে। সে অবাক হলো। সিকান্দার ওসমানের কল এত দেরিতে আসার কথা না। ড্রাইভার হয়তো উনি বাসায় ফেরার পরই সালারের অ্যাডভেঞ্চার সম্পর্কে সংবাদ দিয়েছে। সালার ফোনের ভলিউম কমিয়ে দিল। সিকান্দার তাকে যা কিছু বলবেন সে চাচ্ছে না ইমামা তা শুনুক। জি জি, সালার এখন আনুগত্যের সুরে উত্তর দিচ্ছিল। ওদিকে সিকান্দার তার উপর তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। আর করবেনই বা না কেন? ওনাকে বোকা বানানো ছিল সালারের বা হাতের খেল। এই অনুভূতিটাই সিকান্দারের রাগকে আরও প্রচণ্ড করে তুলেছে। কিছুক্ষণ আগে তিনি ওনার ফোনে ড্রাইভারের মিস কল খেয়াল করলেন, আর তার সাথে কথা বলে তিনি যেন রক্তের ঢোক পান করলেন। এই সময়ে সড়কপথে লাহোরে যাওয়া, এটি সালারের সর্বোচ্চ নির্বুদ্ধিতার পরিচয়। কিন্তু সে যতটা নীরবে নিভৃতে ওনার চোখে ধুলো ছিটালো, এটা ওনাকে আরও বেশি উত্তেজিত করেছে। এখন রাগটা একটু কমান পাপা। আমরা এখন একদম নিরাপদ, নিশ্চিন্তে সফর করছি। অবশেষে সে সিকান্দারকে বলে, তুমি জাফরকে ধমকি দিয়ে গিয়েছ, সেজন্য আমাকে এসব না জানায়। ধমকি? আমি তো কেবল তার কাছে ভদ্রতার সহিত নিবেদন করেছিলাম যাতে সে এখনই আপনাকে কিছু না জানায়। ডিনার পার্টি রেখে আপনি শুধু শুধুই দুশ্চিন্তা করতেন। সে অত্যন্ত স্বাভাবিকভাবে বলে চলেছে, আমি দোয়া করি সালার, তোমার সন্তান যেন তোমার মতো হয়, তোমাকে যেন এতটাই অপদস্থ করে যতটা তুমি আমাকে করছো। তখন তুমি বাবা মায়ের দুশ্চিন্তা কেমন হয় তা বুঝতে পারবে। সালার হাসতে লাগে। পাপা, এমন কথা বললে আমি সন্তানই জন্ম দেব না।
তার কথায় ইমামা চমকে তার দিকে তাকায়। পাপা বলছেন যে আমাদের সন্তান খুব তাড়াতাড়ি আসুক। ইমামাকে চমকাতে দেখে ফোনে কথা বলতে বলতে তাকে বলে। ইমামা লজ্জায় লাল হয়ে ওঠে, কিন্তু তার বুঝে এলো না এটা কেমন দোয়া, এমন দোয়ার জন্য কেমন সময় আর কেমন নিয়ম। অপর পাশ থেকে সিকান্দার এটি শুনি নিরুপায় হয়ে হেসে ওঠেন। ওনার রাগ কমতে লাগে। বহু বছর পর সালারকে শাসাতে ওনার এভাবে কথা বলতে হচ্ছে। তারপর তিনি সালারকে জিজ্ঞেস করলেন, তোমরা এখন কোথায়? প্রতিউত্তরে সিকান্দারকে নিজের অবস্থান জানিয়ে ফোন রেখে দিল সে। পাপা রাগ করছিলেন। ইমামা গম্ভীরভাবে জিজ্ঞেস করে, খুশি হওয়ার মতো তো কোনো বিষয় নয়। সালার প্রতিউত্তরে বলে, তুমি মিথ্যে কেন বললে? ইমামা যেন তাকে লজ্জা দেওয়ার চেষ্টা করে, কারণ আমি যদি সত্যি বলি তাহলে মানুষ আমাকে সেটা করতে দেবে না যেটা আমি করতে চাই। বাহ, কি যুক্তি! সেটাও আবার অত্যন্ত গুরুত্ব সহকারে উপস্থাপন করা হচ্ছে। হোক, তোমার মিথ্যের কারণে অন্য কেউ কষ্ট পাক। আমার মিথ্যের কারণে কেউ কষ্ট পায় না, বরং রাগান্বিত হয়। তাকে বোঝানো অনর্থক। এটা সালার। ইমামা এখন অনুমান করতে পারছে সিকান্দার তাকে ফোনে কি বলে থাকতে পারেন। রাতের প্রায় শেষ প্রহরে তারা ওই সার্ভিস স্টেশনে গিয়ে পৌঁছালো। এই জায়গাটি মনে আছে তোমার? সালার গাড়ি থামাতে থামাতে তাকে কিছু জিজ্ঞেস করে। ইমামা কুয়াশা আবৃত জায়গাটির চারপাশে তাকালো। সেখানে কিছু বৈদ্যুতিক বাতি কুয়াশা ও অন্ধকার তাড়ানোর জন্য লড়ছে। না, সে সালারকে বলে, এটা সেই জায়গা যেখানে নেমে তুমি নামাজ পড়েছিলে। ইমামা খানিক অস্থির চোখে জায়গাটিতে পুনরায় চোখ বোলাতে শুরু করলো। এখন সে এটি খানিকটা চিনতে পেরেছে। সেও দরজা খুলে নেমে পড়ে। তার শরীরে একটি কম্পন বয়ে গেল। আজও সে একটি সোয়েটার ও চাদর জড়িয়ে আছে। যেখানে বসে তারা একদিন চা পান করেছিল, সেই রুমটি এখন বদলে গিয়েছে। চা ও চিকেন বার্গার। সালার চেয়ারে বসতে বসতে যে লোকটি হাই তুলতে তুলতে তাদেরকে ভেতরে নিয়ে এসেছিল তাকে বলে। সালারের অর্ডার শুনি ইমামা তার দিকে তাকিয়ে মুচকি হাসল। এখন এগুলো খেতে পারবে? সালার জানে তার ইশারা কোন দিকে। সালার কিছু না বলে মুচকি হাসল। শেষবার আমরা ওখানে বসেছিলাম, তুমি ওখানে নামাজ পড়েছিলে। সালার হাতের ইশারায় রুমের বিভিন্ন অংশ দেখাতে দেখাতে বলে। ইমামার মনে নেই রুমের বিভিন্ন জায়গায় চেয়ার টেবিল পাতা ছিল। ফজরের আজান হতে এখনও অনেক সময় বাকি। এখন এখানে কর্মরত কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নেই। এখানকার চা ও বার্গার এখন আর অতটা খারাপ নেই যতটা তখন ছিল। পরিবেশনেও যথেষ্ট ভালো হয়ে গেছে, কিন্তু তাদের কারোরই এখন আর খাবারের স্বাদ কিংবা পরিবেশনের দিকে কোনো লক্ষ্য নেই। দুজনেই নিজস্ব অতীতে পুনর্জীবিত করতে ব্যস্ত। এটি কেবল কয়েক ঢোক আর কয়েক লোকমার গল্প নয়, এটি দুটো জীবনের গল্প। যে জীবন রেল লাইনের মতো না জানি কত পথ ঘুরে একই স্টেশনে এসে পৌঁছেছে। তারা সেখানে এসে দাঁড়িয়েছে যেখানে রেল লাইন তার গতিপথ বদলায়। তাদের সমস্ত দূরত্ব নৈকট্য মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা এখন একে অপরের সঙ্গী। আজ এই পথে নতুন স্মৃতি জমা হলো। তাদের বিয়ের পর সড়কপথে এটি তাদের প্রথম সফর। আজকের এই নতুন স্মৃতি পুরনো স্মৃতিকে মুছে দিতে শুরু করেছে। টেবিলে বিলের টাকা রেখে সে উঠে দাঁড়ালো। ইমামাও তার অনুসরণ করে। হাঁটতে হাঁটতে সালার তার ডান হাত ধরে। ইমামা তার মুখের দিকে তাকায়। দেখল সালার চেহারায় কোমল মুচকি হাসি ফুটে উঠেছে। ইমামা, ওই পিস্তলটি কোথায়? বিল্ডিং থেকে বের হতে হতে তার প্রশ্ন শুনে সে চমকালো। কিসের কথা তার মনে পড়েছে। ইমামা হাসতে লাগে। আব্বুর কাছে। সে সালারকে বলে, সত্যিই তুমি চালাতে জানো?